NX200 বাংলাদেশে যখন লঞ্চ করার পরপরই আমি একটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ করছিলাম খুলনার এই ময়ূরীতে। বাইকটা ছিল কালো কালারের, যেটা নিয়ে লাস্ট NX এর ভিডিওটা করলাম। আর ওই বাইকটা হচ্ছে 2500 কিলোমিটার চলে ফেলছে। ওই বাইকটা নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়ে গেছে। ব্রেকিং পিরিয়ড পার হবার পরে পারফরমেন্স কেমন, প্লাস ওই রাইডারের সাথে কথা বলে কি ভালো মন্দ পাচ্ছে। আর এই যে বাইকটা আজকে লাল কালারের বাইক, এটা 1500 কিলোমিটার প্লাস অলরেডি চলে ফেলছে। সো এইটার বাইকারও আমার সঙ্গে আছে, তার সঙ্গে কথাবার্তা হয়ে মোটামুটি আমরা আজকে একটা ফাইনাল ভার্ডিক্টে চলে আসবো। ইনফ্যাক্ট আজকের কন্টেন্ট টাইটেল দেখে বুঝেই গেছেন, NX200 দ্য ফাইনাল ভার্ডিক্ট। আজকে আমরা এটার পারফরমেন্স টেস্ট করব। যেহেতু প্রথম দিন বা ফার্স্ট ইমপ্রেশন রিভিউতে এটার পারফরমেন্স টেস্ট করতে পারি না, ব্রেকিং পিরিয়ডের একটা ফ্যাক্ট ছিল। সো এটার পারফরমেন্স টেস্ট করব, মানে এটার ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ার বা ফোর্থ গিয়ারও চেষ্টা করব, টপ কত ওঠে এটা দেখার। 0 to 100 চেক করব। আজকে আবার এটার ব্রেক টেস্ট করব। এই পারফরমেন্স টেস্ট করে আরো কিছু বিষয় নিয়ে এই বাইকটা নিয়ে একটা ফাইনাল ভার্ডিক্টে আজকে আমরা আসবো, যে এই NX200 এই বাইকটা কেনা উচিত কি উচিত না। মানে সোজা কথা বলতে গেলে ভাই, এই বাইকটা আপনি কিনবেন কি কিনবেন না, এরকম একটা ডিসিশন আমি আমার এক্সপিরিয়েন্স ওপিনিয়ন থেকে আপনাদেরকে দেবার চেষ্টা করব আজকের এই ফাইনাল ভার্ডিক্টের মাধ্যমে। তাহলে চলুন শুরু করি। আজকে আমরা 10টা পয়েন্টে আলোচনা করব, আর এই 10টা পয়েন্ট আলোচনার মাধ্যমে আমরা ফাইনালি একটা জায়গায় আসতে চেষ্টা করব যে এই বাইকটা আপনার কেনা উচিত হবে কিনা। এই 10টা পয়েন্টের ভিতরে 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাইসিং। প্রাইসিং নিয়ে আগেও কথা বলছি, আবারও বলছি। প্রাইসিং, এই বাইকটার প্রাইস হচ্ছে 3,15,000 টাকা। একটা বাইক যেটাতে ডুয়েল চ্যানেল ABS আছে, ট্র্যাকশন কন্ট্রোল আছে, TFT মিটার আছে, প্লাস এরকম সুন্দর একটু বড়সড় ADV লুকের একটা বাইক, এটার প্রাইস 3,15,000 টাকা। আমার কাছে মনে হয়েছে যে এর থেকে ভালো আর কিছু হইতে পারে না। ডেফিনেটলি প্রত্যেকেই আমার কাছে মনে হয় এইখানে এগ্রি করবেন যে এটার প্রাইসিং নিয়ে কারো কোনো ইস্যু নাই। প্রত্যেকেই বলবে যে এটা চমৎকার প্রাইসিং, এবং এই প্রাইসিং এর জন্যই এই বাইকটা কেনা যেতে পারে, এরকম একটা ব্যাপার আর কি। মানে প্রাইসিংটা এমন যে এই ফিচার এই প্রাইসে সবাই বলবে যে হ্যাঁ এটা অ্যাফোর্ডেবল, এরকম একটা ফ্যাক্ট আর কি। সো পয়েন্ট নাম্বার 2, রাইডিং অ্যান্ড পিলিয়ন কমফোর্ট। সো আমি যেহেতু এইটা নিয়ে টুকটাক লং ট্যুরও করা হয়েছে, লং ট্যুর বলতে বেশি বড় না, 250 থেকে 300 কিলোর মতো। সো এখানে আমি আপরাইট হ্যান্ডেলবারের জন্য আমার হাতে বা হচ্ছে পিঠে কোনো ধরনের ব্যথা অনুভব করি নাই। যেহেতু আপরাইট, সো আমার যখন রাইডিং করি তখন আমার পিঠটা অনেক সোজা থাকতেছে। তো এই কারণে হচ্ছে পিঠেও কোনো ব্যথা পাই না, আর হচ্ছে হাতেও কোনো ধরনের ব্যথা অনুভব হয় নাই। আর সেকেন্ড আসতেছে হচ্ছে আপনার পিলিয়ন কমফোর্ট। সো পিলিয়ন কমফোর্ট নিয়ে আপনাদের আশিক ভাই বলছে। রাইডিং কমফোর্ট রাইডার বলে দিল, পিলিয়ন কমফোর্টটা আমি বলি। পিলিয়ন সিটটা স্পেশাস আছে, একটা গ্র্যাব রেইল আছে, এবং সিটটা সফটও আছে, এটা নিয়ে কোনো প্যারা নাই। তবে একটা বিষয়, আপনি যদি ভালো রাস্তায় থাকেন বা স্মুথ রাস্তায় থাকেন তাহলে মোটামুটি কমফোর্টেবলি আপনি ফিল করবেন, কোনো প্যারা ফিল করবেন না। কিন্তু আপনি যদি ভাঙাচোরা রাস্তায় যান সেক্ষেত্রে বুঝতে পারবেন যে প্যারা কাকে বলে। তবে এখানে একটা বিষয় হচ্ছে, ভাঙাচোরা রাস্তায় এই প্যারাটার কারণ কিন্তু এই সিট না, কারণটা হচ্ছে এটা সাসপেনশন। সো দিস ইজ দ্য ভার্ডিক্ট অ্যাবাউট পিলিয়ন সিট। পয়েন্ট নাম্বার 3, দ্যাট ইজ পাওয়ার অ্যান্ড টর্ক। আগেও কথা বলছি, পাওয়ার টর্ক নিয়ে নতুন করে বলার কিছু নাই কি না আছে। যেহেতু আগের বাইকগুলো ব্রেকিং পিরিয়ডে ছিল, আজকেরটা ব্রেকিং পিরিয়ডে নাই। সো পাওয়ার টর্ক নিয়ে কথা বলতে গেলে একটু প্র্যাকটিক্যাল পারফরমেন্স টেস্ট কিন্তু করতেই হবে। আর পারফরমেন্স টেস্ট কি, প্রথমে চলেন এটার পারফরমেন্স টেস্টের ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যান্ড ফোর্থ গিয়ারের টপ স্পিডটা দেখে আসি। ওকে, ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ার টপটা তুলে দেখায় আপনাদেরকে। 39 সেকেন্ড গিয়ার, 66 যাবে, 66 থার্ড গিয়ার, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ গিয়ারের টপ স্পিড দেখলেন। ফোর্থ গিয়ার নিয়ে কথা না বলি, আমার এক্সাক্ট পয়েন্ট হচ্ছে থার্ড গিয়ার। থার্ড গিয়ারে 91 টপ স্পিড উঠছে। আমার কাছে মনে হয়েছে যে এটা আর একটু বেটার হলে ভালো হতো। হ্যাঁ, এটা নিয়ে চলবে না তা না, ডেফিনেটলি চলা যায়। FZ ভার্সন 2, 3 আন্ডার পাওয়ার বাইক এগুলো নিয়েও তো আমরা চলছি, এবং অনেক ভালোভাবেই চলছি, কোনো প্রবলেমই হচ্ছে না। বাট ফ্যাক্ট হচ্ছে আমি আরো পারফেকশন চাচ্ছি। আমার এখানে পয়েন্টটা হচ্ছে থার্ড গিয়ারে 91 উঠছে। থার্ড গিয়ারে 91 না উঠে এটা যদি 98 বা 100 রেঞ্জে থার্ড গিয়ারে টাচ করে আমার মনে হয় ভালো হয়। কারণ আমরা হাইওয়েতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ গিয়ার হচ্ছে থার্ড গিয়ার, কারণ এই থার্ড গিয়ারেই আমরা ক্রিটিক্যাল ওভারটেকিং গুলো আমাদের করতে হয়। সেক্ষেত্রে একটা 90 বা 85 স্পিডের কোনো ভেহিকেলকে ওভারটেক করতে গেলে এই 91 স্পিড দিয়ে কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই থার্ড গিয়ারে যদি আপনি 100 রেঞ্জের স্পিড পেয়ে যান, আমার কাছে মনে হয় একেবারে একেবারে কমফোর্টেবল, মানে হাইওয়ে রাইডটা আরো কনফিডেন্স নিয়ে করা যাবে। এই কারণে আমি বলছি থার্ড গিয়ারের টপ স্পিডটা একটু ভালো হইতো। আচ্ছা, পারফরমেন্স টেস্টের সেকেন্ড যে টেস্টটা ছিল সেটা হচ্ছে 0 to 100 টেস্ট। চলেন দেখে আসি।
পারফরমেন্স টেস্টের 0 to 100 টেস্টটা তো দেখলেন। 0 to 100 উঠছে পসিবলি 12.12 সেকেন্ডে বা 12.10 বা 11 সেকেন্ডে। এটা নিয়ে আসলে খুব বেশি আমার ইস্যু নাই, কারণ এটা আসলে স্পিডিং এর বাইক না, দিস ইজ নট এ স্পোর্টস বাইক, সো এটা 0 to 100 খুব একটা ম্যাটার করে না। বাট এইখানে একটা অবজারভেশন আছে আমার, সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে টপ এন্ডে গিয়ে আমি 0 to 100 ফোর্থ গিয়ারে গিয়ে হিট করছি, দিস ইজ নর্মাল, যেহেতু থার্ড গিয়ারে 91 পর্যন্ত ওঠে। বাট আমার কাছে মনে হয়েছে যে 97, 98 বা 95 এর পরে গিয়ে বাইকটার স্পিড গেইন করতে একটু স্ট্রাগল করে বা একটু সময় নেয়, 1 সেকেন্ড হলেও আমার মনে হয় বেশি নিয়েছে, যেটা আমার কাছে মনে হয়েছে যে একটু প্রবলেম। এর আগে যে বাইকটা 2500 কিলো চলা ছিল, গত সপ্তাহে আমি এখানে 0 to 100 ট্রায়াল করলাম, আজকে এটা নিয়ে করলাম। দুইটার ক্ষেত্রে একই জিনিস মনে হয়েছে যে 90-র পরে গিয়ে, এটা বলা যায় 90-র পরে গিয়ে আমার কাছে মনে হয় 90 থেকে 100 যাইতে একটু বেশি সময় লেগে যায়। আমার মনে হয়েছে পাওয়ার টর্ক হিসেবে সময়টা আর একটু কম লাগলে বেটার হইতো। আরেকটা ফ্যাক্ট হচ্ছে ইটস এডিবি টাইপ বাইক, এটা যথেষ্ট বাল্কি, সামনে কিট টিট আছে, প্রচুর উইন্ড ব্লাস্ট হবে এটাতে, যে কারণে জেনারেলি আপনি হর্নেট 2 থেকে 0 to 100 তুলতে একটু সময় লাগবে। আরেকটা ফ্যাক্ট হচ্ছে পিজিএমএফআই, আপনি আপনার রাইডিং প্যাটার্ন অনুযায়ী যেহেতু এটার এক্সিলারেশনটা সেট হবে, সেক্ষেত্রে অনেক সময় হঠাৎ করে 0 to 100 তুললে বেটার টাইমিংটা পাওয়া যায় না। বাট আমরা মোটামুটি ট্রাই করছি এটাকে সেট করে নিয়ে তারপরে তোলার, আর ফাইনাল রেজাল্টটা ছিল এরকম। এইখানে এখন পাওয়ার টর্ক নিয়ে যদি আমি ফাইনাল ভার্ডিক্ট দিই, হ্যাঁ একটু বেশি কথা বলা হয়ে যাচ্ছে, যেহেতু আগে পাওয়ার টর্ক নিয়ে অনেক কথা বলছি, বাট আজকের ফ্যাক্টটা কিন্তু একটু ডিফারেন্ট। সেম কনক্লুশন কিন্তু আজকে হচ্ছে না, যেহেতু NX 200 এর ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে আজকে। সো ফাইনাল ভার্ডিক্ট যদি পাওয়ার টর্ক নিয়ে দিই, পাওয়ার নিয়ে আই হ্যাভ নো ইস্যু উইথ পাওয়ার, দিস 16.5 PS of power, this is definitely okay, but I have objection or issue with torque, 15.1 নিউটন মিটার। আমার কাছে মনে হয়েছে যে এই টর্কটা অ্যাটলিস্ট 17 বা 20 নিউটন মিটার হওয়া উচিত ছিল, তাহলে ব্যাপারটা এমন হইতো পাওয়ার টর্ক নিয়ে ওভার স্যাটিসফ্যাকশন চলে আসতো। তারপরে আবারও একটা জিনিস বলি, এই পাওয়ার টর্ক যথেষ্ট আপনার রাইডিং প্রয়োজন বা যতটুকু দরকার হয় সেই দরকারের সাথে যদি ম্যাচ করেন, এর থেকে বেশি পাওয়ার টর্ক বাংলাদেশের রেসপেক্টে, বাংলাদেশে যে রাস্তায় আমরা ট্রাভেল করি দরকার নাই। তারপরেও টর্কটা 17 বা 20 নিউটন মিটার হলে ভালো হইতো। সো পয়েন্ট নাম্বার 4, ইঞ্জিন রিফাইনমেন্ট। আমি যেহেতু এখন পর্যন্ত গাড়িটা 1500 কিলোমিটার চালাইছি, তো প্রথমত 1000 কিলো যেহেতু ব্রেকিং পিরিয়ড, তখন দেখা গেছে 60-65 মেনটেন করে চালাইছি। পরে 1000 পার হওয়ার পরে মোটামুটি হাইওয়েতে বলেন, সিটিতে বলেন, অ্যান্ড একটু টানাটানি করেও দেখছি যে আমি নর্মালি 110, 15, 20 ইজিলি এটা উঠে, কোনো ধরনের ভাইব্রেশন ফিল হয় নাই। এবং প্রত্যেকটা গিয়ারে যে আপনার ভাইব্রেশন কোনো ধরনের ফিল হয় নাই, তো প্রত্যেকটা গিয়ারে টপে যাওয়ার পরেও মোটামুটি দেখা একদম ফুল রিফাইনমেন্ট, কোনো ধরনের ভাইব্রেশন এটাই ফিল হয় নাই। সো সুপার রিফাইন্ড একটা ইঞ্জিন পাবেন NX 200 থেকে। 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ব্রেকিং। ব্রেকিং টেস্টে যাবার আগে, ব্রেকিং আজকে আবারও টেস্ট করব, আগেও করছিলাম। আর ব্রেক টেস্টে যাবার আগে একটা জিনিস বলি, এটা ব্রেক প্রোফাইল যদিও জানা অলরেডি, ব্রেক প্রোফাইলের সাথে টায়ারও রিলেটেড। প্রথমে টায়ারটা বলি, ফ্রন্ট টায়ার হচ্ছে 110/70 সেকশনের, আর রিয়ার হচ্ছে 140/70 সেকশনের, আর এটা হচ্ছে ডুয়েল পারপোজ টায়ার। আর ব্রেকিং প্রোফাইলে ফ্রন্টে হচ্ছে 276 মিলিমিটার ডিস্ক, আর রিয়ারে হচ্ছে 220 মিলিমিটার ডিস্ক। আর ডেফিনেটলি ডুয়েল চ্যানেল এবিএস এর বাইক, ট্র্যাকশন কন্ট্রোল আছে। সেই হচ্ছে ব্রেকিং প্রোফাইল। চলেন 60 স্পিডে আবার একটু এটার ব্রেক টেস্ট করি, তারপরে ব্রেকিং নিয়ে কথা বলতেছি। 60, 61, এবার ধরছি। একটু ইমব্যালেন্স অবস্থা ছিল আমার মনে হচ্ছে, আমি শিওর না, কারণ বাইকটা একটু কার্ভে ছিল, সোজা করতে গিয়ে এই ইস্যুটা হয়েছে, ওইখান থেকে ধরছি। এখন একটু ফিতা দিয়ে মেপে দেখি, একটু কার্ভে ছিল মনে হয়। ওকে, সমস্যা নাই, দেখি। ওকে 16, 16, 32, ওকে 32, আর 10, 11 একটু কম, 32, 11 বলা যায়, 32 আর 10, 42,
43 ফিট, 43 ফিট। তো ব্রেক টেস্টও দেখলেন। এখন ব্রেকিং নিয়ে যদি একটা ভার্ডিক্টে আসতে যাই, ইনফ্যাক্ট এটার ব্রেকিং এ এর আগে এটার সাথে আমার হর্নেট টুর একটু কথা বলতে হচ্ছে। হর্নেট টুতে আমি ব্রেক টেস্ট যখন করছিলাম তখন দেখলাম যে 60 স্পিডে যখন দুইটা ব্রেকে হার্ড প্রেস করছি, হর্নেট টু কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস এর বাইক, সেক্ষেত্রে 40-41 ফিটের মতো লাগতেছিল, পেছনের চাকা প্রচুর স্কিড করছিল। আর এনএক্স নিয়ে আমার এক্সপেকটেশন ছিল যে তার থেকে অনেক বেটার হবে, যেহেতু টায়ারটা অনেক ডেভেলপড আর ডুয়েল চ্যানেল এবিএস এর বাইক। যদিও ডুয়েল চ্যানেল এবিএস এর ক্ষেত্রে পেছনের চাকা যেহেতু ছেড়ে দিবে স্কিড অ্যাভয়েড করতে, সো ডিস্টেন্স অনেক ক্ষেত্রে বেশিও লাগতে পারে, বাট টায়ার প্রোফাইলটা হচ্ছে একটা ফ্যাক্ট। বাট এটার ব্রেক টেস্ট যখন করছি দেখা গেছে 40-41 ফিট এই রেঞ্জে হচ্ছে লেগে গেছে। আর 1500 কিলোমিটার চলা একটা বাইক, সো এটা যে টায়ার এখনো গ্রিপ ধরতে বাকি আছে বা এটা এখনো কমপ্লিট বা পারফেক্ট জায়গায় আসে নাই, এটা বলারও সুযোগ নাই। সো ব্রেকিং নিয়ে যদি ভার্ডিক্টে আসি, ব্রেকিং মডারেট বলবো, বেস্ট বলার কোনো অপশন নাই, আবার খারাপ বলারও সুযোগ নাই। NX200 এর ব্রেকিং আপনি মডারেট রেঞ্জেই পাবেন, যেহেতু স্টপিং ডিস্টেন্সটা একটু বেশি। এখন এই স্টপিং ডিস্টেন্সটা কমতো কিভাবে বা এখানে ডেভেলপমেন্টের কি জায়গা ছিল? আমার কাছে মনে হয়েছে ফ্রন্টের ডিসটা 276 মিলিমিটারের না হয়ে এটা যদি 300 মিলিমিটারের হইতো তাহলে এটার স্টপিং ডিস্টেন্সটা আরো কমে যেত। আর রিয়ার ডিসটাও যদি আর একটু বড় হইতো তাহলে স্টপিং ডিস্টেন্সটা আরো কমে যেত, মানে সেফটি আরো বাড়তো। আবারও বলছি, ব্রেকিং ইজ নট ব্যাড, এটা মডারেট টাইপের ব্রেকিং, এটাকে বেস্ট ব্রেকিং বলার কোনো অপশন নাই। ব্রেকিং এর ডেভেলপমেন্টের অনেক সুযোগ আছে। পয়েন্ট নাম্বার 6, সাসপেনশন। এটার ফ্রন্টে 37 মিলিমিটার ডায়ামিটারের ইউএসডি সাসপেনশন আর রিয়ারে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। সাসপেনশন নিয়ে আমি প্রচুর প্যারা খাইছি। এটার ফার্স্ট ইমপ্রেশন রিভিউতে সাসপেনশন আমি বলছিলাম যে হার্ডেস্ট সাসপেনশন আই হ্যাভ এভার এক্সপিরিয়েন্সড, যেটা নিয়ে হিউজ পরিমাণের আমি কমেন্টে গালিগালাজ খাইছি। ইভেন হোন্ডা অথরিটির সাথেও আমার এটা নিয়ে বাকবিতণ্ডা হয়েছে, অনেক অনেক ফোনে বাকবিতণ্ডা হয়েছে, পরে গিয়ে ফিজিক্যালিও আমি তাদের সাথে বসছি, হোন্ডা লোকজনের সাথে, এরকম একটা ব্যাপার। এই সাসপেনশন নিয়ে ভার্ডিক্ট যদি বলতে যাই, আপনারা তো জানেন গত সপ্তাহে রাইড করছি ভাঙাচোরা রাস্তায়, ওই বাইকটা ছিল 2500 কিলো চলা। চলেন সাসপেনশন নিয়ে ফিডব্যাকটা কেমন ছিল ওই 2500 কিলো চলা বাইকটা থেকে একটু জেনে আসি, তারপরে কথা বলতেছি। ওকে, সাসপেনশন নিয়ে যদি ফাইনাল ভার্ডিক্ট আপনাদের বলে দিই, সেটা হচ্ছে সাসপেনশনে হ্যাঁ ডেভেলপমেন্ট আসছে, আগের থেকে একটু সফট হয়েছে। ফ্রন্ট সাসপেনশনটা মোটামুটি ভালোই সফট, ইউএসডি সাসপেনশন হিসাবে মোটামুটি ভালোই সফট হয়ে গেছে। এটা নিয়ে আমার মনে হয় যে প্যারা পাওয়ার কিছু নাই, আমি কমফোর্টেবল ফিল করছি। আর রিয়ার সাসপেনশন ডেফিনেটলি নট সফটার, একটু সফট হয়েছে বাট সেটা স্যাটিসফ্যাক্টরি লেভেলের না। অ্যান্ড দিস ইজ দ্য ভার্ডিক্ট অ্যাবাউট সাসপেনশন। ওকে, সাসপেনশনের রিয়াল ফিডব্যাকটা তো জানলেনই। সাসপেনশন আসলে রিয়ার সাসপেনশন নিয়ে আমি একেবারেই এখনো স্যাটিসফাইড না। স্মুথ সারফেসে কোনো প্যারা নাই, একেবারেই প্যারা নাই, বাট সারফেস যদি একটু সামান্য ভাঙাচোরাও হয়, প্রচুর এরকম বাম করতে থাকে, যেটা পিলিয়ন সব থেকে বেশি টের পাবে। আর রাইডার হচ্ছে তার ফুট রেস্টে এটা ফিল করবে, রিয়ারে যথেষ্ট পরিমাণের এরকম সবসময় একটা শেক বা ভাইব্রেশন টাইপের ফিল হইতে থাকে। আর বেশি ভাঙাচোরা হলে তো কথাই নাই। এটার ফ্রন্টের সাসপেনশন ট্রাভেল এরিয়া মাত্র 118 মিলিমিটার, সম্ভবত, শিওর না, যতটুকু যা পাওয়া গেছে। আর রিয়ারে হচ্ছে 115 মিলিমিটার। সো আমার কাছে মনে হচ্ছে যে এডিবি টাইপ, এটা নট এডিবি বাইক, কোনোভাবে বলার সুযোগ নাই। সাসপেনশন ট্রাভেল এরিয়াটা আর একটু বেশি হলে আমার মনে হয় যে এটা আর একটু বেটার হইতো। যদিও সামনে ইউএসডি সাসপেনশনের জন্য এটার স্টেবিলাইজেশন ভালো পাবেন, কর্নারিং এ একটা বেনিফিট পাবেন, বাট সাসপেনশনের যে মূল কাজ, যে আপনার বাম্পি রোডে ও কমফোর্ট ফিলটা দিবে, সেটা এই বাইকটা আপনাকে খুব একটা বেটার দিতে পারবে না। পয়েন্ট নাম্বার 7, মাইলেজ। মাইলেজের কথা বলতে হলে সিটি এবং হাইওয়ে দুইটার এক্সপিরিয়েন্সের কথা বলতে হয়। সো সিটিতে আমি 38 থেকে 44 পর্যন্ত পেয়েছি এবং হাইওয়েতে যখন রাইড করি 44 থেকে 50-51 পাওয়া যাবে। ফ্যাক্ট নাম্বার 8, দ্যাট ইজ ইঞ্জিন হিট ইস্যু। এটা যেহেতু এয়ার কুলড ইঞ্জিন, অনেকেই এই কোশ্চেনটা করে না অনেক সময় যে এটার ইঞ্জিন হিট হবে কিনা বা ওভার হিট হয় কিনা। আমি যতটুকু এক্সপিরিয়েন্স করছি বা যতটুকু এখনো পর্যন্ত দেখছি, ইঞ্জিন হিট ইস্যু এটাতে নাই। সো ইঞ্জিন হিটিং ইস্যু নিয়ে আমার মনে হয় প্যারা পাওয়ার কিছু নাই, যদিও এয়ার কুলড, তারপরেও এটাতে ইঞ্জিন হিট ইস্যু পাবেন না। তার মানে আমি এটাকে জাস্টিফাই করার ট্রাই করছি না যে এয়ার কুলড এটা ঠিক আছে, ডেফিনেটলি অয়েল কুলড হলে আরো ভালো হইতো। তবে কুলিং সিস্টেম আপডেট হলে দামও কিন্তু বাড়বে, এটাও মাথায় রাখতে হবে। আর হ্যাঁ, আপনার NX200 এর যদি ইঞ্জিন হিট করে, ডেফিনেটলি আপনাকে বলবো ফার্স্ট পয়েন্ট হিসেবে আপনি আপনার ইঞ্জিন অয়েলটা চেক করেন। আমার কাছে মনে হয়েছে যে আপনার ইঞ্জিন যদি হিট হয়ে থাকে NX200 এর, ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং রং উইথ ইউর ইঞ্জিন অয়েল। এছাড়া আরো প্রবলেম থাকতে পারে, বাট এই প্রবলেমটা হওয়ার পসিবিলিটি বেশি, অনেককে দেখছি এরকম। বাট ফাইনালি এটা বলি, এটাতে ইঞ্জিন হিট রিলেটেড কোনো ইস্যু আপনি পাবেন না।
9 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে এটার হেডল্যাম্প পয়েন্ট ভাই একটু এদিক ওদিক হতে পারে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদিও প্রথমে বলছিলাম 10টা পয়েন্ট আলোচনা করব, সম্ভবত 11টা বা 12টা হবে। এটা হচ্ছে হেডল্যাম্প পারফরমেন্স। হর্নেট 2 নিয়ে কিন্তু যথেষ্ট অবজেকশন ছিল, হেডল্যাম্পের আলো সেই লেভেলের কম ছিল, হারিকেন টাইপের। আর এই বাইকটা যখন আসে শোরুম থেকে, আমার মনে আছে আমাকেই বলছিল যে এটার হেডল্যাম্পের আলো হর্নেট থেকে আরো ডেভেলপ করা হয়েছে, কারণ এটার ম্যাগনেট আরো ডেভেলপ হয়েছে। ইঞ্জিন যেহেতু একটু চেঞ্জ আছে, একটু কাস্টমাইজ আছে, যে কারণে ওরা বলছিল হেডল্যাম্পের আলো আরো একটু বেটার হবে। বাট প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমি রাত্রে রাইড করে দেখছি, আমার কাছে মনে হয়েছে যে ডেভেলপমেন্টটা আসছে ওইটা আসলে ধরা যায় না। আর ওইটা আসলে খুব একটা কাজেও আপনার দিবে না। ডেফিনেটলি হাইওয়েতে রাইড করতে গেলে আপনি কনফিডেন্স নিয়ে এই আলো নিয়ে ভাই রাইড করতে পারবেন না। ডেফিনেটলি ইউ উইল নিড এক্সট্রা ফগ লাইট, আর ফগ লাইট লাগানো মানেই হচ্ছে পুলিশ কাকুদের মামলা খাওয়ার একটা ফ্যাক্ট আছে। সো হেডল্যাম্পের ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে এটা। ওকে, 10 নম্বর ফ্যাক্ট, সেটা হচ্ছে এটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা যেটাকে আমরা বলি মিটার, এটাতে টিএফটি মিটার দেওয়া হয়েছে এবং মিটারটা যথেষ্ট সুন্দর লাগে দেখতে। প্রচুর আলোতে রাইড করবেন, তারপরেও মিটারটার ভিজিবিলিটি ভালো। এটা হচ্ছে একটা কুল ফ্যাক্ট। সব থেকে বড় কুল ফ্যাক্ট হচ্ছে এটা টিএফটি মিটারটা নিজেই। আর এটাতে যত ফিচার দরকার হয়, বেসিক ফিচার, গিয়ার ইন্ডিকেটর, এটা তো আছেই, এটা নিয়ে বলার কিছু নাই ভাই। এর পাশাপাশি আপনি রিয়েল টাইম মাইলেজ দেখতে পাবেন, অ্যাভারেজ মাইলেজ দেখতে পারবেন, টগল করে বিভিন্ন ফিচার নিয়ে আসতে পারবেন। আমার কাছে মনে হয়েছে আমাদের যা যা দরকার সকল ফিচার এই টিএফটি মিটারটাতে আছে। সো আমার কাছে মনে হয় যে এই টিএফটি মিটারটা এই বাইকটার দিকে আপনাকে অ্যাট্রাকশন ক্রিয়েট করার জন্য একটা কারণ হতে পারে। 11 নম্বর পয়েন্ট, দ্যাট ইজ সাম সেফটি ফিচার্স। এগুলো অনেক বড় ফ্যাক্ট না, আমরা অনেকেই জানি, তারপরে আমি একটু আলাদাভাবে বলে দিচ্ছি, কারণ অনেকে আসলে ওই লেভেলের আপডেট সবসময় থাকে না, তাদের জন্যই বলা। আর যারা পণ্ডিত আছেন তারা তো ভাই জানেন এই সেফটি ফিচার গুলো কি কি। 1 নম্বর হচ্ছে সাইড স্ট্যান্ড কাট অফ ফিচার, মানে সাইড স্ট্যান্ড যদি আপনার নামানো থাকে, গিয়ার দিলেই কিন্তু বাইকটার স্টার্ট বন্ধ হয়ে যাবে। এই বেসিক একটা সেফটি ফিচার, অনেক ভালো একটা ফিচার, অনেক বাইকেই আছে ভাই, নতুন কিছু না এটা। 2 নম্বর হচ্ছে এটাতে আমার কাছে মনে হয়েছে এই ফিচারটা আমি বাংলাদেশে অন্য কোনো বাইকে দেখি নাই। এটা হচ্ছে প্যানিক ব্রেকিং অ্যালার্ট। মানে আপনি যখন ইমার্জেন্সি ব্রেক করবেন, দেখেন আমি ফুটেজে দেখিয়ে দিচ্ছি, ইমার্জেন্সি যখন ব্রেক করবেন তখন দেখবেন 4টা ইন্ডিকেটরে জ্বলে থাকে। তার মানে আপনার সামনে পেছনে যারা আছে প্রত্যেকেই অ্যালার্ট হয়ে যাবে যে আপনি ইমার্জেন্সি ব্রেক করছেন। এটা অনেক জরুরি এবং ভালো একটা ফিচার। আরেকটা সেফটি ফিচার হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল, নতুন কিছু না, বাট তারপরেও এটা ডেফিনেটলি সেফটি ফিচার। আপনি ধুলাবালুতে রাইড করতেছেন বা বৃষ্টিতে রাইড করতেছেন, সেক্ষেত্রে পেছনের চাকা অনেক ক্ষেত্রে স্লিপ করে, ট্রাকশন লুজ করে। যখনই দেখবে মাটির সাথে সম্পর্ক লুজ হয়ে যাচ্ছে, তখনই রিয়ার হুইলটাকে ও ঘোরা বন্ধ করে দিবে। ট্রাকশন কন্ট্রোল বেসিক্যালি দুইভাবে কাজ করে। একটা হচ্ছে কিছু কিছু বাইক হচ্ছে ফুয়েল কাট করে যায় যখন দেখে পেছনের চাকা মাটির সাথে সম্পর্ক থাকতেছে না, আর কিছু কিছু বাইকে আছে ও ইলেকট্রনিক কন্ট্রোলটা নিজে করে। মানে থ্রোটল আপনি যতই দেন তারপরেও দেখবেন পেছনের চাকা ঘুরতেছে না বা ও স্টপ হয়ে আছে, কারণ ওর মাটির সাথে সম্পর্কটা নাই। এটা ডেফিনেটলি একটা বড় সেফটি ফিচার। সো এই 3টা সেফটি ফিচার আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এটা কুল একটা ফিচার এবং আপডেট ফিচার। সব থেকে বড় হচ্ছে প্যানিক ব্রেকিং অ্যালার্ট। আচ্ছা, শেষ পয়েন্ট বা 12 নম্বর পয়েন্ট হচ্ছে বিল্ড কোয়ালিটি। এটার বিল্ড কোয়ালিটি নিয়ে বেশ কিছু ইস্যু আমি দেখছি ফেসবুকে বা বিভিন্ন জায়গাতে, বা অনেকে আমাকে লিখছেনও এটা নিয়ে। 1 নম্বর হচ্ছে টিএফটি মিটারে পানি ঢোকা। এটা আসলে আমি আমার নিজস্ব সার্কেল বা আশেপাশে যাদেরকে দেখছি, আমি কাউকেই পাই নাই যে এটা টিএফটি মিটারে পানি ঢুকছে। তার মানে যে এটা কারো ঢুকে না এটা না, দু একটা ঢুকতে পারে। যেহেতু হোন্ডার বাইক, হর্নেট 2 তে কিন্তু প্রচুর পরিমাণের মিটারে পানি ঢুকতো, সো দু একটা হইতে পারে। বাট এটা নিয়ে প্যানিক পাওয়ার কিছু নাই, আর এটা টিএফটি মিটারে পানি ঢোকা খুব বেশি পরিমাণের নাই, দু একটা হয়তো পাওয়া গেছে, সো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। আর একটা হচ্ছে দু একজন এরকম পেয়েছে, এটার হচ্ছে ইঞ্জিন অয়েল হালকা লিক করছে দু একজনের, এটা নিয়েও খুব প্যানিক পাওয়ার কিছু নাই, এটা খুব ইজিলি এটা সলভ করা সম্ভব, এটা অনেক বড় কোনো বিষয় না। আরেকটা প্রবলেম হচ্ছে হ্যান্ডেল বার বাঁকা ইস্যু। যেহেতু হর্নেট 2 তে প্রচুর পরিমাণের প্রবলেম ছিল, আমার কাছে মনে হয় আমি 10টা বাইক দেখলে তার ভেতরে 8টা বাইক দেখছি হর্নেট 2 হ্যান্ডেল বার বাঁকা। সো এটা নিয়ে আসলে একটু বলতে নিজেরও লজ্জা লাগতেছে। আর এমএক্স2 এখনো পর্যন্ত আমি যতগুলো রাইড করছি, আমি 5টা বাইক এক্সপিরিয়েন্স করছি, এখনো পর্যন্ত আমি একটাও হ্যান্ডেলবার বাঁকা পাই নাই। তার মানে কেউ বাংলাদেশে হ্যান্ডেলবার বাঁকা পায় নাই সেটা না, দু একজন পেয়েছে, আবার অনেকে আছে তাদের কাছে মনে হয়েছে বাট হ্যান্ডেলবার বাঁকা নাই, এরকমও আছে। আমি এরকম এক্সপিরিয়েন্স করি নাই। আর হ্যান্ডেলবার বাঁকা যদি থেকেও থাকে, আমার কাছে মনে হয় যে ইটস নট এ বিগ প্রবলেম। আপনি অথরিটির কাছে যান, গিয়ে ধরার মতো করে ধরেন, ডেফিনেটলি চেঞ্জ করে দিবে। সো এটা বড় কোনো বিষয় না। সো হচ্ছে বিল্ড কোয়ালিটির ইস্যু। আর হোন্ডার কাছে বলবো যে যেহেতু হোন্ডা ওয়ার্ল্ডের টপ ব্র্যান্ড,
টপ ব্র্যান্ড হিসেবে ব্র্যান্ড ইমেজ রক্ষা করতে গেলে একটু কিউসি গুলা ভাই ভালো করে করতে হবে। আপনারা একটা বাইক মাঠে নামায় দিলেন, নামায় দেওয়ার পরে যদি এরকম ছোট ছোট হাবিজাবি এরকম প্রবলেম আসে, এটা তো ডেফিনেটলি বাইকের জন্য প্রবলেম, বা বাইকের রেপুটেশনের জন্য প্রবলেম, যেটা ডেফিনেটলি সেলসে একটা কন্ট্রিবিউশন নিয়ে আসে বা সেলস ডিক্রিজ করিয়ে দেয়। ওকে, ফাইনাল ভার্ডিক্ট অ্যাবাউট NX200। যদিও এর আগে একটা ভিডিও আমি করছি, ওইখানে বলছি যে কিছু রিজন যে কারণে এই বাইকটা আপনি কিনতে পারেন। ইনফ্যাক্ট পার্সোনালি এখনো আমি মনে করি যে হ্যাঁ, এই বাইকটা কেনা যেতেই পারে, বাট আমার পার্সোনাল ওপিনিয়ন আপনার ওপিনিয়ন তো একই নাও হইতে পারে। বাট এখন যদি আপনি জিজ্ঞেস করেন যে আশিক ভাই, তাহলে এই যে ফাইনাল সবকিছু বললেন, আমি অনেক কিছু অলরেডি বলেই দিছি, যারা মোটামুটি একটু বুঝবেন তারা বুঝতে পারবেন যে আমি কি বলতে চেয়েছি। এই হচ্ছে ফ্যাক্ট। এখন যদি বলি যে হ্যাঁ, বাইকটা আপনি কিনবেন কি কিনবেন না, সেক্ষেত্রে একটা জিনিস বলা যায়, আপনি যদি এটার এডিবি লুক দেখে কনভিন্স হন এবং আপনি চান যে হ্যাঁ, আমি একটা অ্যাডভেঞ্চার বাইক কিনতে চাই বা অ্যাডভেঞ্চার পারফরমেন্স চাই, তাহলে বলবো দিস NX200 ইজ ডেফিনেটলি নট ফর ইউ। কারণ এটা অ্যাডভেঞ্চার লুকিং এর একটা কমিউটার বা স্ট্রিট বাইক। সো অ্যাডভেঞ্চার পারফরমেন্স চাইলে এই বাইকটা কিনলে ডেফিনেটলি আপনি হতাশ হবেন। আর এর অপোজিটে একটা জিনিস বলি, সেটা হচ্ছে প্রাইস ভার্সেস ফিচার। মাত্র 3,15,000 টাকায় এরকম ফিচারফুল একটা বাইক, আবার ব্র্যান্ডটা হচ্ছে হোন্ডা। সো ডেফিনেটলি দিস ইজ দ্য বিগ রিজন, দ্যাটস ওয়াই আই এম সেইং ইটস এ গুড ডিল, নট অনলি এ গুড ডিল, ইটস এ বেস্ট ডিল। ইনফ্যাক্ট আমার মতো যারা আছে, যাদের বাজেট কম, আমার মতো অনেকেই আছে যাদের বাজেট কম, আমরা বাজেটের সাথে বেশি ফিচার মিলিয়ে আবার ভালো ব্র্যান্ডের ভিতরে একটা বাইক কিনতে চাই। অ্যান্ড ইটস হোন্ডা, ইটস এ গুড ব্র্যান্ড, রিলায়েবল ব্র্যান্ড। ডেফিনেটলি লংজিভিটি পাবেন অনেক ভালো, যে যাই বলুক না কেন, লংজিভিটি ডেফিনেটলি ভালো পাবেন। আর মাত্র 3,15,000 টাকায় এরকম একটা বাইক আমার কাছে মনে হয়েছে এটা কিনলে আপনার অনেক লাভ না হলেও আপনার লস হবে না। আগেও একই কথা বলছি। তাহলে আজকের মতো রাখছি। টাটা, বাই বাই।